গল্প অচেনা অতিথি। লেখিকা সুরমা আফরিন। রাতটা শেষ হলেই আমার বিয়ে। অচেনা অজানা একজনকে বিয়ে করছি। কে জানে কেমন হবে সে। আমি কি কখনো ভালোবাসতে পারবো তাকে? সেই বা আমাকে মেনে নিবে আমার অতীত জানার পর? এসব কথা চিন্তা করছি ব্যালকনিতে দাঁড়িয়ে। আর আকাশের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর চাঁদ আলো দিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। প্রকৃতি কি সুন্দর আপন মনের রঙে সেজে আছে। শুধু আমার মনের আকাশটা মেঘলা। আমি কেন ভুলতে পারছি না আমার অতীত? কেন আমি এখন অতীত আঁকড়ে বসে আছি? মানুষ বলে জীবনে প্রথম প্রেম নাকি ভোলা যায় না। তাই হয়তো আমিও আমার প্রথম প্রেম ভুলতে পারছি না। এসব কথা ভাবতে ভাবতেই আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এই চোখ যে আজ কোনো বাধা মানছে না। আমি কি করে আমার ভালোবাসা ভুলে যাব? কি করে অন্য একজনকে ভালোবাসবো? কত সুন্দর ছিল আমার জীবন। হে আল্লাহ, আমি কি এমন করে পাপ করেছিলাম? কেন এত কষ্ট আমার? আমি তো সুখেই ছিলাম। তাহলে কেন আমার জীবনে আহান এসেছিল? আর কেনই বা আমাকে এতটা কষ্ট দিল? আমি তার কি ক্ষতি করেছিলাম? এসব কথা মাথায় আসতেই মনে পড়ে গেলে সেই 4 বছর আগের কথা। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। একদিন আমার ফেসবুকে একটা আইডি থেকে রিকোয়েস্ট আসলো। আইডিটা একটা ছেলে, আহান আহমেদ নাম। দেখতে হ্যান্ডসাম, স্মার্ট। আমি প্রথমে অ্যাকসেপ্ট করিনি, কিন্তু আইডিতে এসএমএস দেওয়ার কারণে পরে অ্যাকসেপ্ট করি। দুদিন পর ওই আইডি থেকে এসএমএস আসে। আহান, হাই মেঘনা। আমি, কে মেঘনা? আহান, কেন তুমি? আমি, আমার নাম সুরমা। আপনি কি চোখে কম দেখেন নাকি? আহান, তোমার নাম মেঘনা। কম দেখি না তো, একটু বেশিই দেখি। আর আমি তোমাকে সুরমা বলে ডাকতে পারবো না। আমি, কি আশ্চর্য! আপনাকে কে বলেছে আমাকে সুরমা বলে ডাকতে? আমি তো আপনাকে বলিনি আমার নাম ধরে ডাকতে। তাহলে? আহান, না বললেও তো ডাকার জন্য একটা নাম প্রয়োজন হয়। তাই তোমার নাম দিলাম মেঘনা। আমি, প্লিজ আমাকে মেঘনা বলে ডাকবেন না। আহান, না, আমি মেঘনা বলেই ডাকবো। কেউ বলুক আর না বলুক, তোমাকে মেঘনা নামটাতেই মানায়। যে তোমার নাম সুরমা রেখেছে সে হয়তো ভুল করে রেখেছে। তোমার তো খুশি হওয়ার কথা। আমি তোমার এত সুন্দর আর নতুন নাম রেখে দিলাম। আপনি একটা অসহ্য লোক, আজীব মানুষ। আমি কি বলেছি আপনাকে আমার নাম রেখে দিতে? আহান, আমাকে কারো কিছু বলতে হয় না। আমি নিজেই সব করে ফেলি। প্রথম কিছুদিন আহানের সাথে আমার এমন করেই চলে। আমি যা করলে রাগ হতাম, আহান তাই করত। আমাকে সব সময় জ্বালানোর চেষ্টা করত। আমি খুবই বিরক্ত হতাম। অনেক সময় তো এসএমএস সিনই করতাম না। কিছুদিন এভাবে চলার পর আহানের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। জানি না এই অসহ্য লোকটা কখন আমার এত কাছে চলে এলো। তখন দুজনের ভালোই কথা হয়। আহান আমার থেকে 4 বছরের বড়, তাই আমার পড়াশোনার বিষয়ে সুন্দর গাইড দিত। আহানের মনটা অনেক ভালো, সব সময় ভালো উপদেশ দিত। আমাকে কেউ উপদেশ দিলে আমি অনেক খুশি হই। আস্তে আস্তে আমরা অনেক ক্লোজ হয়ে যাই। মাঝে মাঝে সাইবারে ভিডিও কলে কথা বলা, ফোনে কথা বলা, দেখা করা, আশেপাশে ঘুরতে যাওয়া, রাত জেগে গল্প করা, চ্যাট করা, এসব যেন রেগুলার অভ্যাস হয়ে গেছিল। জানি না কখন আমরা এত কাছে চলে আসলাম, কখন আমাদের এমন বন্ধুত্ব হয়ে গেল। একদিন আহান আমাকে প্রপোজ করে। প্রথমে আমি রিজেক্ট করি, কারণ প্রেম ভালোবাসায় আমি বিশ্বাসী না। আমি মনে করতাম প্রেম ভালোবাসা মানুষকেই শুধু কাঁদায়। তাই সব সময় এসবের থেকে দূরত্ব বজায় রেখে চলতাম। কিন্তু আহান আমার পিছু ছাড়ে না। আমার সাথে কথা হলেই বলতো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার মুখটা দেখে আমার সকালটা শুরু করতে চাই। তোমার চুলের মিষ্টি ঘ্রাণে মাতাল হতে চাই। তোমাকে একটা গোলাপের মতো আমার ঘরে সাজিয়ে রাখতে চাই। সারা জীবন তোমাকে আগলে রাখবো। শুধু আমাকে একটু ভালোবাসো প্লিজ। তখন আমি আহানের থেকে অনেক দূরে সরে গেছি। ফেসবুকেও আর আগের মতো যায় না। আহান কল দিলে রিসিভ করি না, এসএমএস দিলেও সিন করি না, যাতে আহান আমাকে ভুলে যায়। কিন্তু আমি কিছুতেই আহানকে ভুলতে পারছি না। কিছুতেই আমার দিন যায় না আহানের সাথে কথা না বলে।
এভাবে 7 দিন চলে যায়, কিন্তু আর থাকতে না পেরে আহানকে কল করে কান্না করে দেই। আহানও সেদিন অনেক কান্না করেছিল। সেদিনের পর থেকে আমি আর আহানকে দূরে সরিয়ে রাখতে পারিনি। আমি তার প্রপোজ অ্যাকসেপ্ট করি। ভালোই চলছিল আমাদের রিলেশন। আহান আমাকে যা বলতো আমি তাই করতাম। রাত জেগে গল্প করা, কথা বলা। ভালোবাসা যে এত মধুর হয় আহান আমার জীবনে না আসলে আমি বুঝতে পারতাম না। ভালোবাসা কি তাই আমি জানতাম না। কিন্তু আহান আমার জীবনে এসে আমার জীবনটাই যেন পাল্টে দিয়েছে। আহানের সাথে কথা না হলে আমার দম যেন বন্ধ হয়ে যেত। আমাদের রিলেশন ভালোই চলছিল। কোনোদিন রাগ অভিমান হয়নি। ভালোবাসার খুনসুটিতে কিভাবে যে একটা বছর চলে যায় বুঝতেই পারিনি। এই একটা বছর আমি যেন স্বর্গের সুখ পেয়েছি। আহান আমাকে সব সময় বুঝতো। আমিও কোনোদিন আহানের কষ্ট হয় এমন কাজ করিনি। কিন্তু কয়েকদিন ধরে আহান আমাকে এভয়েড করছে। হঠাৎ করে আহান আমাকে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছে। আগের মতো কথা বলে না। আমি কল দিলেও নানা রকম অজুহাত দেখায়। ব্যস্ততার কথা বলে সব সময় দূরে দূরে থাকে। যে আহান 1 ঘন্টা যাওয়ার আগে আমাকে কল করতো আজ সে সারাদিনেও আমাকে কল করে না। আমি কল দিলেও রিসিভ করে না। তার এই অবহেলা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আহানের অবহেলায় আমি রাত দিন ভর কান্না করে কাটাই। কয়েকদিন চলে গেল। আমিও কল করি না, আহানও কল করে না। আমি তো আর পারছি না, তাই নিজেই আহানকে কল করলাম। কয়েকবার রিং বাজতেই আহান কল রিসিভ করে। আহান, কেমন আছো? আমি প্রশ্ন করে, দেখো নিজেকে, তুমি বুঝবে তাহলে আছি কেমন আমি। আহান, পড়াশোনার কেমন করছো? আমি, আহান, তুমি আমাকে এভয়েড করছো কেন? কেন এত কষ্ট দিচ্ছ আমাকে? আমি কি কিছু ভুল করেছি? আহান, মেঘনা, সরি। তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। মন দিয়ে লেখাপড়া করো, অনেক বড় হবে। আমি তো তোমার থেকে ভালো কাউকে চাই না। তাহলে আমার সাথে এমন কেন করছো? প্লিজ, তুমি আমাকে আর কষ্ট দিও না। আমি আর সহ্য করতে পারবো না। মরেই যাব তুমিই না। আহান, এসব আবেগ। এখনো তুমি ছোট তাই বুঝবে না। বড় হলে ঠিকই বুঝবে। পড়াশোনা করো, আমার মতো কত বসবে যাবে। আর আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। বাই, ভালো থেকো। বলে আহান কলটা কেটে দিল। আহানের কথা শুনে আমি ধুম করে ফ্লোরে বসে পড়লাম। ও এসব কি বলল? আমার ভালোবাসা পাওয়ার জন্য এই আহান একদিন নেশা পর্যন্ত করেছিল, আর আজ আমাকে এসব কথা বলছে। তাহলে কি আগের সব অভিনয় ছিল? এতদিনে আমি একটুকুও বুঝতে পারিনি। এসব কথা চিন্তা করছি আর চোখে পানির বন্যা বয়ে যাচ্ছে। আজ কষ্টে আমার কলিজাটা কেটে টুকরো টুকরো হয়ে গেল। আমার বুকে কেউ যেন চাকু দিয়ে আঘাত করছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কেঁদেছি। এই কষ্টটাই জীবনে পাওয়ার বাকি ছিল। আজ বেঁচে থাকার কোনো কারণ নেই, তবুও আমাকে বেঁচে থাকতে হবে। আমার পরিবারের জন্য, আহানের জন্য। আমার বিশ্বাস আহান আমাকে কল দিয়ে বলবে এখনো তোমাকে ভালোবাসি মেঘনা। আহানের অপেক্ষায় আমার 4টা বছর কেটে গেছে। প্রতিটা দিন আমি তিলে তিলেই শেষ হয়েছি। নির্ঘুমে কেটেছে আমার রাত। চোখে জলে বালিশ ভিজেছে। দেহের ভেতরে থাকা প্রাণটা প্রত্যেকদিন তিলে তিলে মরেছে প্রেমিনা। আশা ছিল হয়তো আজ কল করবে আহান, হয়তো এখনো আমাকে ভালোবাসে। এই আশা নিয়ে কেটেছে আমার প্রহর। আমি প্রতিটা সেকেন্ড আহানের নামে গুনতাম। কিন্তু আহান আমাকে বুঝল না, মূল্য দিল না আমার ভালোবাসা। কেন আমার সাথে এমন করলো আজও জানা হলো না। তবুও দোয়া করি আহান ভালো থাকুক। প্রতিদিন নামাজ পড়ে আহানের জন্য দোয়া করি। হঠাৎ দরজায় টিকটক শব্দ হলো। হঠাৎ দরজায় টিকটক শব্দে আমার ঘোর কাটে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। এত রাতে কে এলো? অনেক কষ্টে চোখে জল মুছে দরজার কাছে আসলাম। দরজা খুলে দেখি আম্মু। এই মুহূর্তে আম্মুকে দেখে আমার চোখে জল আর কোনো বাধা মানতে চাইছে না। ইচ্ছে হচ্ছে আম্মুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করি। তাহলে হয়তো আমার কষ্টের কিছুটা অবসান হতো। কিন্তু না, কান্না করা যাবে না। আম্মু, তুমি এত রাতে কিছু বলবে? আম্মু, না, কিছু বলবো না। দেখলাম তোর রুমে লাইট জ্বালানো তাই আসলাম। তা এখনো ঘুমাসনি কেন?
কাল বিয়ে আর আজ যদি এত রাত পর্যন্ত জেগে থাকিস তাহলে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে তো। যা এখন গিয়ে ঘুমা। কথাটা বলে আম্মু আমার কপালে একটা চুমু খেল। আম্মু চলে যাওয়ার জন্য পেছনে ফিরতেই আমি আম্মু পেছনের দিক থেকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমার চোখ দুটিতে যেন বন্যা বইছে। আম্মু আমাকে অনেক বুঝাবার চেষ্টা করছে, কিন্তু আমার কষ্টগুলো পানির সাথে বের হয়ে আসছে। ভালোবাসা ভয়ানক জিনিস। এটা যত সুখ দিবে তার থেকে অনেক গুণ বেশি কষ্ট দিবে। কতক্ষণ কান্না করেছি জানি না, তবে এখন অনেক হালকা লাগছে। আম্মু, পাগলি মেয়ে এভাবে কান্না করতে হয়, এটাই তো নিয়ম। প্রত্যেক মেয়েকে একদিন এই দিনটার সম্মুখীন হতে হয়। আম্মু আমাকে অনেক কিছু বললো, বোঝালো। তারপর আমাকে ঘুমিয়ে পড়তে বলে চলে গেল। আম্মু চলে যেতেই আমি বিছানায় গায়ে এলিয়ে দিলাম। তারপরও চিন্তা করছি কাল হয়তো আহান আসবে আমার বিয়ে ভেঙে দিতে। আমি জানি আহান আসবেই। আহান আমাকে অনেক ভালোবাসে। হয়তো আহানও আমার মতোই কষ্ট পাচ্ছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেলাম নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো আমার কাজিনে ডাকে। ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। সবাই উঠে পড়েছে। সবাই যার যার মতো ব্যস্ত। সবাই সাজুগুজু করছে। পার্লার থেকে মেয়েরা চলে এসেছে আমাকে সাজাতে। লাল টুকটুকে শাড়ি দিয়ে আমাকে সাজানো হলো। সব আমার মনের মতোই হচ্ছে। শুধু মানুষটা অচেনা। আমার জীবনে অচেনা এক অতিথি। তাকে আমি বাস্তবে দেখিনি, শুধু নামটা শুনেছি। তার নাম নাকি পরাগ। আম্মু বলেছিল ছেলে দেখতে নাকি রাজপুত্রের মতো। অনেকবার ছেলের সাথে দেখা করতে বলা হয়েছিল, কিন্তু আমি দেখা করিনি। আমার এই পরাগের প্রতি কোনো আগ্রহ নেই। আহানকে যদি জীবনে না পাই তাহলে আমার পক্ষে আর কাউকে ভালোবাসাও সম্ভব হবে না। আমার তো এখনো মনে হচ্ছে আহান আসবে, এসে বলবে আমি তোমাকে ভালোবাসি মেঘলা। তোমাকে আমার জীবনে প্রয়োজন। বড্ড বেশি ভালোবাসি তোমাকে। কিন্তু না, ধুমধাম করে আমার বিয়েটা হয়ে গেল। আহান এলো না। কবুল বলার সময় চারদিকে কত তাকিয়েছিলাম। আহান আমাকে এত বড় ধোঁকা দিয়ে। আহান আমাকে ধোঁকা দিয়ে আমার চোখে সকল পুরুষ মানুষের প্রতি ঘৃণা দিয়ে গেল। বাসা থেকে বিদায় নেওয়ার সময় অনেক কান্না করেছি। গাড়িতে বসেও কান্না করছি। পাশে বসা মানুষটা আমাকে একটা রুমাল এগিয়ে দিল। বলল চোখের পানি মুছে নিতে। বুঝতে পারলাম উনি পরাগ। আমি এখনো তাকে এক নজর দেখিনি, দেখার ইচ্ছেও নেই। আমি রুমালটা নিয়ে চোখের পানি মুছে নিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। আর কিছু নেই আমার জীবনে স্বপ্ন দেখার মতো। সব আশা আকাঙ্ক্ষার অবসান হলো। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা একটা বড় বাড়িতে এসে থামল। বাড়িটাতে যেন খুশির বন্যা বয়ে যাচ্ছে। চারদিকে আলোর ছড়াছড়ি, গান বাজনা, মেহমানদের কলরব। সব মিলিয়ে বাড়িটা ঝমঝম করছে। সত্যি বাড়িটা অনেক বড়। সামনে অনেক বড় বাগান। দক্ষিণ দিকে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে। টিভিতে দেখা এক রাজবাড়ির মতো। আমাদের বরণ করে ঘরে তোলা হলো। আমার শাশুড়ি বেরি বলে একজনকে ডেকে বলল আমাকে ঘরে নিয়ে যেতে। একটা মেয়ে এসে আমার হাত ধরে বলল, ভাবি চলো রুমে যাবে। আমার বুঝতে বাকি রইল না এটা আমার ননদিনী। মেয়েটা অনেক মিষ্টি। আমি মুচকি হেসে তার সাথে রুমের দিকে পা বাড়ালাম। আমাকে একটা রুমে নিয়ে আসা হলো। রুমটা বেশ বড়, তবে আমার রুমটা এত বড় ছিল না। রুমটা খুব গুছানো। রুমের ছোট ছোট অনেক টব সুন্দর করে সাজানো। চারপাশে রঙিন পর্দা ঝুলছে। বুঝাই যাচ্ছে লোকটা শৌখিন আর পরিপাটি। তাছাড়া অনেক ফুল দিয়ে রুমটাকে সাজানো হয়েছে। ছোট ছোট রঙ বেরঙের ক্যান্ডেলের মিটমিট আলোতে রুমটাকে আরো বেশি সুন্দর লাগছে। রুমে এসে রুমটাতে একটু চোখ বুলিয়ে নিলাম। আমার ননদি আমাকে একটু জড়িয়ে ধরে বলল, বেলি, ভাবি এটা তোমার আর ভাইয়ের রুম। এখন থেকে তোমরা এখানে থাকবে। তবে আমি কিন্তু যখন তখন তোমাকে জ্বালাতে চলে আসবো। তুমি কিন্তু রাগ করতে পারবে না। ভাইয়া আমার অনেক চুল ছিঁড়েছে, এর প্রতিশোধ আমি তোমার উপর দিয়ে নিব। হুম। আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছে, চলে আসিও। মেয়েটা আবার আমাকে জড়িয়ে ধরে বলল, ও ভাবি তুমি না অনেক কিউট আর খুব ভালো।
এখন তুমি তোমার প্রাণনাথের জন্য অপেক্ষা করো, আমি আসছি বলে আমাকে বসিয়ে রেখে সে চলে গেল। মেয়েটা একটু দুষ্টু বটে, কিন্তু অনেকটা ভালো। কত তাড়াতাড়ি আমার সাথে মিশে গেল। আল্লাহ জানে তার ভাইটা কেমন। যা কবে সে যেমনই হয় আমার কি। বিছানায় অনেকক্ষণ ধরে বসে আছি, এবার আর সম্ভব না। সারাটা দিন গেল বসে থেকে, এখন আর বসে থাকতে ইচ্ছে করছে না। রুমের এক পাশে একটা ব্যালকনি আছে, আমি উঠে ব্যালকনিতে চলে গেলাম। বাহ, ব্যালকনিটা তো খুব সুন্দর। নানা রকম ফুলের গাছ সুন্দর করে সাজানো। এক পাশে ছোট একটা টি টেবিল, অন্য পাশে একটা দোলনা। আমি ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। মাথাটা প্রচুর ব্যথা করছে, করবেই বা না কেন। দুদিন ধরে যা কান্নাকাটি করলাম, আবার রাতে ঘুমায়নি। হঠাৎ দরজা খোলার আওয়াজে আমি রুমে চলে আসলাম। এসে বিছানার মাঝখানে বসে রইলাম। উনি রুমে ঢুকে টুপিটা খুলে বিছানার কাছে থাকা ছোট্ট টেবিলের উপর রেখে দিয়ে আমার পাশে বসে। আমি মাথা তুলে তার দিকে তাকালাম। লোকটা আমাকে দেখে একটা মুচকি হাসি দেয়, তারপর আমার হাতটা তার হাতের মুঠোয় নেয়। তার স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। বুকের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হলো। তারপর পরাগ বলল, পরাগ জুই, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমিও আপনাকে কিছু বলতে চাই। আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা তাহলে তুমি আগে বলো। বিয়ের আগে আমি একজনকে ভালোবাসতাম। আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না, আর হয়তো তার জায়গাটা অন্য কাউকে দিতেও পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথাটা আমি আপনাকে বিয়ের আগে বলতে পারিনি। আমার কথাটা শুনে উনি আমার হাত ছেড়ে দেয়। এমন অনুকে পরাগের হাসি খুশি মুখটা মলিন হয়ে যায়। কিছুক্ষণ মাথাটা নিচে দিয়ে চুপ করে রইল। তারপর মাথাটা তুলে একটা মুচকি হাসি দিয়ে বলল, পরাগ, এই কথাটা আমার মা বোনকে প্লিজ বলো না, তারা কষ্ট পাবে। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, তারাও আমাকে অনেক ভালোবাসে। আর আমি কোনোদিন তোমার অতীত নিয়ে কথা বলবো না। আর রইল জায়গা দেওয়া বা নেওয়া, তুমি তোমার মনে তোমার ভালোবাসা সযত্নে লালন করতে পারো। আমি কোনোদিন তোমার ভালোবাসার মানুষকে সরিয়ে সেখানে নিজে জায়গা করার চেষ্টা করব না। তবে যদি পারো আমাকে তোমার বন্ধু মনে করো। আমি কোনোদিনও তোমাকে অসম্মান করব না। আর আমি চাইলে অন্য রুমে গিয়ে থাকতে পারতাম, কিন্তু এতে আমার মা কষ্ট পাবে, আর আমি আমার মাকে কোনোভাবেই কষ্ট দিতে চাই না। পরাগ কিছুক্ষণ চুপ থেকে মাথা তুলে বললেন, আমি তোমার কাছে কিছু চাইলে দেবে। বলেন কি চাই আপনার? আমার ক্ষমতায় থাকলে দিব। আমার কথা শেষ হলে পরাগ আবার আমার হাত দুটি আবার নিজের হাতের মুঠোই করে ধরে বলল, পরাগ, তোমার পক্ষ থেকে যেন আমার পরিবার কোনোদিন কোনো কষ্ট না পায়। আমি তোমার কাছে আর কিছু চাই না। আমি কথা দিলাম, আমার পক্ষ থেকে আপনার পরিবার কোনো কষ্ট পাবে না। আমার কথা শুনে তার জলজল করা চোখ চিকচিক ঝিলিক দিয়ে ওঠে। পরাগ আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, চেঞ্জ করে নাও। আমি প্যাকেটটা হাতে নিয়ে দেখলাম একটা পিঙ্ক কালার শাড়ি। আমি শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। চেঞ্জ করে রুমে ঢুকে দেখি পরাগ চেঞ্জ করে মাঝখানে একটা কোলবালিশ দিয়ে এক পাশে শুয়ে পড়েছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অন্য পাশে শুয়ে পড়লাম। অচেনা একজনের সাথে শুতে খারাপ লাগছিল, কিন্তু এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। কত রকম চিন্তায় ডুবেছিলাম। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রুমে এসে দেখি পরাগ উঠে পড়েছে। আমাকে দেখে বেচারার চোখ আকাশে উঠে গেল। কিছুক্ষণ আমার দিকে ডাবাডাব করে তাকিয়েছিল, তারপর বলল, পরাগ, এটা কি পরেছো তুমি? দেখতেই তো পারছেন শাড়ি পরেছি। আর এভাবে থাকিয়ে থাকার কি আছে? মনে হয় জীবনে কোনো মেয়েকে শাড়ি পরা অবস্থায় দেখেননি। পরাগ, না, শাড়ি পরা অনেক মেয়ে দেখেছি, কিন্তু এভাবে শাড়ি পরতে এই প্রথম দেখছি। আমি শাড়ি পরতে পারি না, তাই একমত পেঁচিয়ে চলে এসেছি। বেলির রুমে গিয়ে পরে নিব। পরাগ, এইভাবে শাড়ি পরে তুমি বেলির রুমে যাবে? এভাবে তোমাকে দেখলে সবাই তোমাকে নিয়ে হাসবে। আর শাড়ি পরতে পারো না তো রাতে কেমনে পড়েছিলে? রাতেও এভাবেই পড়েছিলাম।
পরাগ ওকে, এখন এদিকে আসো, আমি শাড়িটা পরিয়ে দেই। আর তুমিও শিখে নাও কেমনে শাড়ি পরতে হয়। আর তুমি যদি শাড়িতে কমফোর্টেবল ফিল না করো তাহলে শাড়ি পরতে হবে না। কেউ কিছু বলবেও না। তুমি নিজের পছন্দের ড্রেস পরতে পারো, তবে সেটা যেন ওয়েস্টার্ন না হয়। না থাক, আমি বেলির কাছ থেকে শিখে নিব। আর আপনাকে আমায় শাড়ি পরিয়ে দিতে হবে না। পরাগ আমার কথায় কান না দিয়ে আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। সযত্নে সুন্দর করে আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছে আর আমি অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে আছি। পরাগ আমার শাড়ির কুচি ঠিক করতে নিচে বসতেই বেলি রুমে ঢুকলো। বেলি এসে পরাগকে কুচি ঠিক করতে দেখে একটু কাশি দিল। পরাগ বেলিকে দেখে দাঁড়িয়ে গেল। বেলি বলল, বেলি, বাহ ভাইয়া, এখনই তুই বউয়ের কাজ করে দিচ্ছিস। আর কয়দিন গেলে না জানি কি করবি। তাহলে তো ভাবির আঁচল ছেড়ে বের হবি না। পরাগ, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলে পরাগ বেলির চুলে টান দিয়ে, তুই এখানে কি করছিস? আর এখন থেকে রুমে ঢুকার সময় নক করবি। বেলি, ভাবি, তুমি দেখছো না ভাইয়া আমাকে মারছে। চুল ছাড়াতে ছাড়াতে। আর নক করে আসলে কি আর এই সিনটা দেখতে পারতাম? আমার ভাইয়া বউয়ের কাজ করে দেয়, ভাবাই যায় না। শাড়ি পরিয়ে দিচ্ছে বউকে। আহা, এখনই এত পেয়ার। পরাগ, তুই অনেক বড় হয়েছে গেছিস। তোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তারা। বেলি, সত্যি কথা বলেছি তাই বিয়ে দিয়ে দেবে। ভাবি, তুমি কিন্তু আমার দলে এখন থেকে। তুমি কিন্তু একদম ভাইয়াকে সাপোর্ট করবে না, আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? কথাগুলো বলে বেলি আমাকে জড়িয়ে ধরল। আচ্ছা বাবা, আমি তোমার দলেই। ঠিক আছে, এবার আমাকে নিয়ে নিচে চলো তো, সবার সাথে পরিচয় করিয়ে দেবে। বেলি, চলো। আম্মু তোমাকে নিয়ে যেতেই বলেছে। পাশের বাসার আন্টিরা তোমাকে দেখতে এসেছে। আর ভাইয়া, তুইও রেডি হয়ে নিচে আয়, সবাই হয়তো অপেক্ষা করছে। আমি বেলির সাথে নিচে নেমে আসলাম। নিচে অনেক মহিলা বসে আছেন, মা তাদের সাথে গল্প করছেন। আমি গিয়ে সবাইকে সালাম দিলাম, সবার সাথে কথা বললাম। সব আন্টিরা আমার প্রশংসা করতে লাগলো। একজন আন্টি, বাহ, তোমার বৌমা তো আলহামদুলিল্লাহ পরীর মতো দেখতে, ভাগ্য করে এমন বউ পাওয়া যায়। আরেকজন আন্টি, আয়শা, তোমার ছেলে তো খুব ভাগ্যবান, এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ পেয়েছে। যেমন তোমার ছেলে রাজপুত্রের মতো দেখতে, তেমন তার বউ রাজকুমারীর মতো। পরাগ নিচে নামতে নামতে আন্টিদের প্রশংসা শুনছিল। একজন আন্টি আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কি রান্না করতে পারো? বাড়ির কাজ কি কি করতে পারো? আন্টির কথা শুনে আমার হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। আসলে আমি তো কোনোদিন রান্নাঘরেই যাইনি। রান্না করতে কি কি লাগে তাও আমি জানি না। আমি নিজেও কোনোদিন কাজ করিনি আর আম্মু আমাকে কাজ করতে বলেনি। তাই মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার এমন নীরবতা দেখে পরাগ এসে আমার পাশে দাঁড়ালো। পরাগ, আন্টি জুই রান্না করতে পারে না, কখনো রান্না করেনি, বাড়ির কাজও কিছু জানে না। আন্টি, ওমা, সে কি কথা? বাপের বাড়ি থেকে কি তাহলে কিছুই শিখে আসেনি মেয়ে? মা কি তাহলে কিছুই শিখায়নি মেয়েকে? তাহলে কি সে শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াবে না? নাকি শাশুড়িকে দিয়ে রান্না করাবে আর সে পায়ের উপর পা রেখে বসে বসে খাবে? আন্টির কথা শুনে আমার দু চোখে জল চলে এলো। অনেক কষ্ট লাগলো। আন্টির কথা শুনে মা বললেন, মা, আমার বৌমাকে রান্না করতে হবে না, আমি আছি তো। আর জুই আমার ছেলের বউ নয়, আমার নিজের মেয়ে। আমার মেয়েকে দিয়ে যেহেতু কোনো কাজ করাই না, তখন আমার বৌমাকে দিয়েও কিছু করাবো না। আমি যতদিন বেঁচে আছি আমার বৌমাকে কিছু করতে হবে না। আন্টি, তাই বলে কি বাড়ির বউ বসে বসে খাবে আর শাশুড়ি কাজ করবে? তোমরা পারো বটে আয়শা, আমি হলে কোনোদিনও এটা সহ্য করতাম না। সারা জীবন কি আমিই কাজ করব নাকি? ছেলেকে বিয়ে করিয়ে আনবো আর বউ কাজ করবে না, এটা কেমন কথা? পরাগ, আন্টি আমার বউ কাজ করবে নাকি বসে খাবে সেটা আমাদের উপর ছেড়ে দিন। এটা নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না। আন্টি, আপনারা যদি এসব চিন্তা করেন তাহলে বাড়ির বউদের চিন্তা ভাবনা কেমন হবে? আপনারা যদি অন্য বাড়ির মেয়েদের নিজের বাড়ির মেয়ে মনে করতে না পারেন তাহলে অন্য বাড়ির মেয়েরাও আপনাদের মায়ের জায়গা দিতে পারবে না।
আপনাদের এই মন মানসিকতার জন্য বউ আর শাশুড়ির মধ্যে এত যুদ্ধ। আপনাদের কার্যকলাপের কারণে বউ শাশুড়িরা কখনো বন্ধু হতে পারে না। পরে আপনারা দোষ দেন পরের বাড়ির মেয়েরা খারাপ, তারা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে না। একটা কথা মনে রাখবেন, আপনারা একটা মেয়েকে যতটুকু দেবেন ঠিক ততটুকু পাবেন। এর বেশি কিছু আশা করবেন না। আপনি কি আপনার মেয়েকে কাজ শিখিয়েছেন? সেও অন্য বাড়িতে যাবে, তাকেও আপনার মতো কেউ এমন করে কথা শোনাবে। আপনাদের এমন মন মানসিকতা চেঞ্জ করুন, দেখবেন প্রত্যেকটা বাড়িতে সুখ বিরাজ করবে। বউ শাশুড়ির সম্পর্ক হবে বন্ধুর মতো, মা মেয়ের মতো। আপনারা বউ দেখতে এসেছেন ভালো কথা, বউ দেখে চলে যান। পরাগের কথা শুনে আন্টিগুলোর মুখ কালো হয়ে গেছে। তারা আর কিছু না বলে চুপ করে চলে গেল। আমি অবাক হয়ে পরাগের কথাগুলো শুনছিলাম। মা আমার পাশে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, এসব নিয়ে মন খারাপ করবি না একদম। আমি তোকে আমার আরেকটা মেয়ের মতোই দেখি। পরাগ আর বেলির মতো তুইও আমার আর এক সন্তান। চল নাস্তা করবি। বেলি, ভাবি, তুমি মন খারাপ করো না তো। আমরা সবাই তোমাকে ভালোবাসি। আর কিছু শয়তান বুড়ি আছে যারা এসব খুঁজে বের করে। বেলি আমাকে ধরে নিয়ে গেল ডাইনিং এ। টেবিলে নাস্তা করতে বসছি। সবাই খাচ্ছে কিন্তু আমার খেতে মন চাচ্ছে না, শুধু খাবার নাড়াছড়া করছি। মা এসে বললেন, মা কিরে খাচ্ছিস না কেন? আমি, না মানে ভালো লাগছে না। মা, ওদের কথায় মন খারাপ করবি না, দে আমি খাইয়ে দেই। মা আমার সামনে থেকে প্লেটটা নিয়ে ভাত মাখিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলেন। মানা করার পরও মা আমাকে জোর করে নিজের হাতে খাইয়ে দিলেন। আজ আমাদের রিসেপশন। বাড়িতে লোক আসা শুরু হয়ে গেছে। পার্লার থেকেও লোক চলে এসেছে আমাকে সাজাতে। আজ আমাকে ব্লু কালার একটা শাড়ি পরানো হয়েছে, সারা গা ভর্তি গহনা। সব মহিলারা আমাকে ইচ্ছে মতো সাজালো। সাজানোর পর বেলি আমাকে নিচে নিয়ে আসলো। সিঁড়ি দিয়ে নামার সময় সবাই আমার দিকে হা করে তাকিয়েছিল। স্পেশালি জাতির ক্রাশ পরাগ, সাথে লেখিকারও ক্রাশ। মা আমার কাছে এগিয়ে আসলেন। মা, বাহ, আমার মেয়েটাকে একদম পরীর মতো লাগছে, কেউ যেন নজর না দেয়। এই বলে আমার গলার পেছনে হালকা কাজল লাগিয়ে দিল। আজ পরাগকেও অনেক সুন্দর লাগছে। আমার শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। কয়েকটা চুল কপালে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। অনেক হ্যান্ডসাম লাগছে, সত্যি কোনো রাজকুমারের চেয়ে কম নয়। আমি পরাগের দিকে তাকাতেই দেখি পরাগ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হয়ে যাওয়ায় আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। আমাকে আর পরাগকে পাশাপাশি বসানো হয়েছে। সব আত্মীয় স্বজন এসে আমাদের সাথে মিট করছে। সবাই আমাদের দুজনেরই অনেক প্রশংসা করছে। সারা বাড়িতে আত্মীয় স্বজনের হইচই পড়ে গেল, কিন্তু আমার পরিবারের কাউকেই এখনো দেখছি না। তাই আমার মুখটা মলিন করে বসে আছি। হঠাৎ দেখি আম্মু, আব্বু, ভাইয়া আর আমার কয়েকজন কাজিন আসছে। তাদের দেখেই আমার খুশি খুশি লাগলো। আমি এগিয়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো কতদিন পর আমার পরিবারের সাথে দেখা করলাম। তাই না চাওয়া সত্ত্বেও আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সবার সাথে সারাটা দিন কেটে গেল। রাতে অনেক ক্লান্ত থাকার কারণে বিছানায় গায়ে এলিয়ে দিতেই কখন যে ঘুমের রাজ্যে চলে গেলাম নিজেও জানি না। খুব সকালে ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। মাথাটা তুলে দেখি আমি পরাগের বুকের মধ্যে ঘুমিয়ে আছি। আর পরাগ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। নিজেকে পরাগের বুকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার সারা শরীর শিহরণ দিয়ে গেল। পরাগের ঘুমন্ত চেহারাটা পুরাই বাচ্চা বাচ্চা লাগছে। ঘুমন্ত পরাগের মাঝে এক অন্য রকম সৌন্দর্য বিরাজ করেছে। আমি পরাগের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে ঢুকে মাথা মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালাম। বিছানার দিকে নজর যেতেই দেখি পরাগ আমার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে। পরাগের এমন চাহনিতে আমি লজ্জা পেলাম। পরাগ বিছানা থেকে উঠে এসে আমার হাত থেকে টাওয়ালটা নিয়ে নিল। তারপর নিজের হাতে আমার ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো। আমি আয়নার দিকে তাকিয়ে পরাগকে দেখছি। কেউ কোনো কথা বলছি না। আমার মুখ দিয়ে একটু শব্দটাও বের হচ্ছে না। পরাগ আমার পেছনে থেকে চুলগুলো হালকা সরিয়ে নিজের মুখটা আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল,
পরাগ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো পরী ভুল করে আমার ঘরে চলে এসেছে। ভেজা চুলে তোমার সৌন্দর্য যেন হাজার গুণ বেড়ে গেল। পরাগের কথায় আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। পরাগ তার মুখটা আমার চুলের মধ্যে ডুবিয়ে দিল। ঠিক সেই সময় দরজায় কেউ নক করলো। দুজনের ঘোর কাটলো। পরাগ আমার দিকে তাকিয়ে আমদা আমদা করতে লাগলো, কিন্তু কিছুই বলতে পারলো না। আমি গিয়ে দরজা খুলে দেখি বেলি দাঁড়িয়ে আছে। বেলিকে দেখে পরাগ ওয়াশরুমে চলে গেল। বেলি এসে আমাকে জড়িয়ে ধরলো। বেলি, ঘুমাই সুইটি কিউটি ভাবি, তোমাদের ঘুম ভাঙলো, চলো এবার নিচে যাই। নাস্তা করবে না? আমি, হ্যাঁ চলো। বেলিকে নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখি মা নাস্তা বানাচ্ছে। আমি গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম। মা আমাকে দেখে বলল, মা, কিরে তুই আবার রান্নাঘরে এলি কেন? কিছু কি বলবি? আমি আমি তোমাকে হেল্প করব মা। মা, না, তোকে হেল্প করতে হবে না। তুই গিয়ে টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। আমি, প্লিজ মা, আমাকে কিছু করতে দাও। আমিও কিছু করতে চাই। আমার জোরাজোরিতে মা আমাকে টেবিলে খাবারটা সাজিয়ে দিতে বলল। আমি রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখলাম। সবাই একসাথে নাস্তা করলাম। বাবা আর পরাগ নাস্তা করে অফিসে চলে গেল। বেলিও কলেজে চলে গেল। আমি একা রুমে বসে বসে বোরিং হচ্ছিলাম। হঠাৎ চোখ পড়লো শেলফের দিকে। শেলফে অনেক গল্পের বই। গল্প পড়া আমার ছোটবেলার নেশা। গল্পের বই পড়তে আমার খুব লাগে। শেলফ থেকে একটা বই নিয়ে ব্যালকনিতে চলে আসলাম। দোলনায় বসে বই পড়তে লাগলাম। ইদানিং আমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছি। আগের সব কিছু জীবন থেকে বিলীন হয়ে যাচ্ছে। আহানের কথাও তেমন আর মনে পড়ে না। আগে তো প্রত্যেকটা রাত যেত আহানের জন্য চোখে জল ফেলে। যাই হোক, এসব কথা বাদ দিয়ে গল্পে মন দিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি পরাগ কল করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। পরাগ, কি করছো? আমি, এই তো বই পড়ছিলাম। বাসায় বসে বসে বোরিং হতে আর ভালো লাগছে না। পরাগ, আচ্ছা তাহলে তুমি রেডি হয়ে থাকো, আমি বাসায় আসছি। আমি, কেন রেডি হয়ে কোথায় যাব? পরাগ, তোমাকে নিয়ে আমার একটা পছন্দের জায়গায় ঘুরতে যাব। তোমার ভালোই লাগবে। তুমি রেডি হও, আমি আসছি। বলেই ফোনটা কেটে দিল। যাক, ভালোই হলো। রুমে বসে বসে বোরিং হওয়ার থেকে একটু ঘুরে আসলে ভালোই লাগবে। আলমারি থেকে একটা কালো শাড়ি বের করে পরে নিলাম, সাথে হালকা সাজগোজ। কিছুক্ষণের মধ্যেই পরাগ চলে আসলো। পরাগ রুমে এসে আমাকে দেখে হা করে তাকিয়ে রইল। পরাগকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আমার কেমন জানি লাগলো। আমি, এমন করে তাকিয়ে আছেন কেন? মুখে তো ঢাকার সব মশা ঢুকে যাবে। আমার কথায় পরাগ পাত্তা না দিয়ে এক পা দুপা করে পরাগ আমার দিকে এগিয়ে আসছে। পরাগকে এগিয়ে আসতে দেখে আমি পিছাতে লাগলাম। এক সময় আমি দেয়ালের সাথে মিশে গেলাম। পরাগ ধীরে ধীরে আমার শরীরের সাথে লেপ্টে দাঁড়ালো। পরাগের প্রতিটা নিঃশ্বাস এসে আমার মুখের উপর পড়ছে। আমার হার্টবিট দ্রুত চলতে শুরু করলো। মনে হলো আমার বুকের ভেতর কেউ হাতুড়ি পিটাচ্ছে। পরাগ নিজের মুখটা আমার মুখের কাছে নিয়ে আসলো। আমি পরম আবেশে চোখ দুটি বন্ধ করে ফেললাম। পরাগ তার মুখটা আমার কানের কাছে এনে বলল, পরাগ, আমাকে কি মারার প্ল্যান করেছো নাকি? এত সুন্দর করে সাজতেন কে বলল? পরাগের কথায় আমি চোখ খুলে তাকালাম। দেখি পরাগ মিটমিট করে হাসছে। আমি তো মনে করেছিলাম পরাগ আমাকে। আমি আমি আপনাকে মারতে যাব কেন? পরাগ, এমন পরীর মতো সাজলে আমি এমনি খুন হয়ে যাব। এমন করে সেজো না প্লিজ। তাহলে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। পরাগের কথায় লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেললাম। পরাগ, এই ম্যাডাম আমাকে কাছে আসতে দেখে এভাবে চোখ বন্ধ করে ফেললে কেন? কি ভেবেছিলে আমি তোমাকে? আমি, না মানে এ মানে। পরাগ, কি সব না মানে এ মানে করছেন? আমি আমি কিছু ভাবিনি। এখন চলুন, কোথায় যাবেন? দেরি হয়ে যাচ্ছে তো। কথা ঘোরানোর জন্য? পরাগ, তাই? আমি, হ্যাঁ তাই। পরাগ, ওকে তাহলে চলো। পরাগ আর আমি যেই রুম থেকে বের হব ঠিক তখনই একটা মেয়ে রুমে ঢুকলো। আমি আর পরাগ দুজনেই দাঁড়িয়ে গেলাম। পরাগ, আরে ইরা,
তুমি এখন এখানে? সব ঠিক আছে তো? ইরা, পরাগ, তোমাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। পরাগ, সব ঠিক আছে তো? মেয়েটা পরাগকে একটু দূরে নিয়ে কি সব ফিসফিস করে বলল। ওরা দুজন কি বলছে কিছুই বুঝতে পারছি না। সব আমার মাথার উপর দিয়ে গেল। আমি দাঁড়িয়ে ওদের দেখছি। পরাগ, আচ্ছা দাঁড়াও, যাচ্ছি বলে পরাগ আমার দিকে তাকালো। পরাগ, জুই, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেল। আমি তোমাকে বরং অন্যদিন ঘুরতে নিয়ে যাই, প্লিজ। তুমি থাকো, আমি আসছি। খুব তাড়াতাড়ি চলে আসবো, ভয় পেও না বলে পরাগ মেয়েটার সাথে চলে গেল। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসলো। আমার চেয়ে অন্য মেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি কি বলেছিলাম আমাকে ঘুরতে নিয়ে যেতে? জানি না কেন এত কষ্ট লাগলো। নিচে ফ্লোর বসে কিছুক্ষণ কান্না করলাম। মনে হলো কেউ আমার কলিজায় আঘাত করলো। কোনো এক অজানা ভয় কাজ করছে মনে। রাত 11টা বাজে, কিন্তু পরাগের আসার কোনো নাম নেই। মা আমাকে বলেছিল খেয়ে ঘুমিয়ে পড়তে, কিন্তু আমি মাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়ে আমি না খেয়ে পরাগের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত 12টার দিকে পরাগ আসলো। এসে দেখে আমি বসে আছি। পরাগ, তুমি এখনো ঘুমাওনি কেন? আমি এমনি, ঘুম আসছিল না। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। পরাগ, আমি বাহিরে খেয়ে আসছি, খাবার দিতে হবে না। তুমি বরং ঘুমিয়ে পড়ো বলেই ওয়াশরুমে চলে গেল। পরাগের কথা শুনে আমার দু চোখ জলে ভরে গেল। অনেক কষ্ট লাগছে। মনে হয় কেউ আমার কলিজা কেটে দুটো টুকরো করে ফেলছে। যার জন্য না খেয়ে বসে আছি সে নাকি খেয়ে এসেছে। খুব কষ্ট লাগলো। রাতে না খেয়েই শুয়ে পড়লাম। এভাবেই কয়টা দিন কেটে গেল। পরাগ একটু বেশি বিজি থাকে ইদানিং। আমার মনে পরাগের জন্য একটু একটু করে জায়গা তৈরি হচ্ছে। আমিও ভালোবাসি, না আহানকে নয়, পরাগকে। কখন যে পরাগ আমার মনে জায়গা করে নিল জানি না। আমি এখন পরাগকে ভালোবাসি, কিন্তু এরা সব সময় আমাদের দুজনের মাঝখানে চলে আসে, যার জন্য আমাকে কষ্ট পেতে হয়। আজকের দিনটা একটু অন্যরকম লাগছে। আজ আমার মাঝে অন্যরকম ভালো লাগা কাজ করছে। পরাগকে খুব মিস করছি। তাই ফোনটা হাতে নিয়ে পরাগকে কল করলাম। পরাগ, হ্যাঁ জুই বলো। আপনি এখন কোথায়? পরাগ, অফিসে। কেন? আমি, না মানে ফ্রি থাকলে আজ একটু শপিং এ যেতাম। পরাগ, আমার এখন ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। মিটিংটা মিস করলে অনেক টাকা লস হয়ে যাবে। তুমি আজ বেরিকে নিয়ে চলে যাও, অন্যদিন আমি নিয়ে যাব কেমন? আমি, আচ্ছা ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। মনটা একটু খারাপ হলো, কিন্তু কিছু দরকারি জিনিস কিনতে হবে, তাই বাধ্য হয়ে বেরিকে নিয়ে শপিং এ চলে আসলাম। শপিং এ এসে যা দেখলাম তার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। গাড়ি থেকে নেমে শপিং মলে ঢুকতে যাব তখনই দেখি পরাগ ইরাকে জড়িয়ে ধরে রেখেছে। এই দৃশ্য দেখে আমার মাথায় গুনে গুনে 101 বাজ পড়ল। পরাগ আমাকে বলেছিল তার ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তাই আসতে পারবে না। তাহলে এখন এরার সাথে কি করছে? নিজের অজান্তেই দু চোখ জলে ভরে গেল। মনের মাঝে হাজারো প্রশ্নের পাহাড় জমল। পরাগ আমাকে কেন মিথ্যা কথা বলল? তাহলে কি পরাগ আর এরা দুজন দুজনকে ভালোবাসে? আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। বেলি আমাকে দেখে অনেকটা এগিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখে আমি দূরে দাঁড়িয়ে আছি, তাই আমাকে জোরে ডাকতে শুরু করলো। কিন্তু আমি বেলির কথায় কোনো সাড়া দিলাম না। বেলির ডাকার শব্দে পরাগ আর এরা দুজনেই আমার দিকে তাকালো। আমাকে দেখে এরা আর পরাগ দুজন দুজনকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। বেলি এসে আমাকে ঝাঁকি দিয়ে বলল, বেলি, ভাবি সেই কখন থেকে তোমাকে ডাকছি, তুমি তো দাঁড়িয়ে আছো, চলো, যাবে না? বেলির কথায় তখনও আমি পাত্তা দিলাম না। পরাগ আর এরার দিকে অপলক ভাবে তাকিয়ে আছি। আমাকে সামনে এমন করে তাকিয়ে থাকতে দেখে বেলিও সামনের দিকে তাকালো। পরাগ আর ইরাকে দেখে বেলি বলল, বেলি, ভাইয়া তুই এখানে কি করছিস? আর ইরা আপু, তুমি এখানে কেন? পরাগ আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো সিন ক্রিয়েট করা যাবে না, তাই চোখের পানিটা মুছে নিলাম।
চোখের জলটা সবার চোখের আড়াল করতে পারলেও পরাগের চোখ এড়ালো না। পরাগ আমার দিকে এগিয়ে এসে বলল, জুই আমি। পরাগকে বলার সুযোগ না দিয়ে বেলিকে নিয়ে শপিং মলে ঢুকে গেলাম। কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছিল না। কি কিনবো, মন তো অন্য কোথাও আটকে আছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। না পারছিলাম বলতে, না পারছিলাম সহ্য করতে। বেলি এটা ওটা দেখাচ্ছে, ওসবে আমার ইন্টারেস্ট ছিল না। আমি আর মনে কত কি ভেবে যাচ্ছিলাম। বেলি, ভাবি, তুমি তো কিছুই দেখছো না, তাহলে কি কিনবে? আর তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? আমি, না আসলে শরীরটা একটু খারাপ লাগছে। চলো বাসায় চলে যাই, অন্য একদিন না হয় আসবো। আর একটু পর তো সন্ধ্যাও হয়ে যাবে। বেলি, ঠিক আছে চলো। কিছু জিনিস কিনে তাড়াতাড়ি মল থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি পরাগ সোফায় বসে আছে। আমাকে দেখে দাঁড়িয়ে গেল। পরাগকে দেখে আমার মাথায় চরম রাগ উঠে গেল। পরাগ আমার দিকে এগিয়ে আসলো। আমি পরাগকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে ইচ্ছে মতো কান্না করলাম। সব কষ্ট চোখের পানি হয়ে বেরিয়ে আসছে, আর চোখের জলকে ধুয়ে নিয়ে যাচ্ছে ঝর্ণার পানি। কি আশ্চর্য, কেউ কখনোই বুঝবে না কোনটা কষ্টের লোনা জল আর কোনটা ঝর্ণার জল। মেয়েদের কষ্টগুলো হয়তো এমন করেই ঢাকা পড়ে প্রতিনিয়ত। আমার কান্না আজ কোনো বাধা মানছে না। আমার ভালোবাসা সব সময় ভুল প্রমাণিত হয়। আহানকে ভালোবেসেছিলাম, বিনিময়ে এক বুক কষ্ট উপহার পেলাম। এখন যখন আহানকে ভুলে পরাগকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছি, তখন পরাগও আমার বিশ্বাসে আঘাত করলো। অনেকক্ষণ ধরে ওয়াশরুমে ছিলাম, তাই পরাগ বাহিরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছে। প্রথমে পরাগের ডাকে কোনো সাড়া দেয়নি, কিন্তু এত জোরে ধাক্কাচ্ছে যে মনে হয় দরজাটা এখনই ভেঙে ফেলবে। তাই বাধ্য হয়ে বাহির হয়ে আসলাম। বাহিরে আসতেই পরাগ আমার হাত চেপে ধরল। আমি, কি হচ্ছে নাকি? এভাবে হাত ধরলেন কেন? আমার হাতে লাগছে, ছাড়ুন। আমার চোখে আবার জল চলে এলো। আমার চোখের পানি দেখে পরাগ আমার হাতটা ছেড়ে দিয়ে আমার দুগালে হাত দিয়ে দু চোখে চুমু খেল। পরাগ, তুমি কান্না করছিলে কেন? আমার প্রতি যদি তোমার কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা আমার সাথে সরাসরি বলবা। জানো না, মনের মধ্যে কোনো অভিমান বা অভিযোগ লুকিয়ে রাখলে তা একদিন রাগে রূপান্তরিত হয়। রাগ সম্পর্ক নষ্ট করে। রাগ বিশ্বাসে আঘাত করে। এতে সম্পর্ক নষ্ট হয়, দূরত্ব সৃষ্টি হয়। আমি জানি তুমি আমার প্রতি রাগ করেছো, কিন্তু বিশ্বাস করো, এরা আর আমি শুধুমাত্র ভালো বন্ধু। একটা সমস্যার জন্য আমাকে তখন মলে যেতে হয়েছিল। আমি তো তখন এরাকে সান্ত্বনা দিচ্ছিলাম। তুমি যা দেখছো তার মধ্যে অন্য কিছুও তো থাকতে পারে, তাই না? আমি পরাগের কথাগুলো শুনছিলাম। সত্যি কি তাই? নাকি পরাগ আমাকে মিথ্যা বলছে? নাকি আমি পরাগকে ভুল বুঝছি? মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে আবার জল পড়তে শুরু করলো। পরাগ আমার চোখের জল মুছে দিল। পরাগ আমাকে আরো কিছু বলতে চাইছিল, কিন্তু বেলি খাওয়ার জন্য ডাকতে আসাতে আর বলল না। রাতে সবাই একসাথে খেয়ে নিলাম। আমার খেতে ইচ্ছে করছিল না। জোর করে হালকা কিছু খেলাম। না খেলে মা হাজারটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে। তাই বাধ্য হয়েই হালকা কিছু খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসেও ভালো লাগছে না, তাই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ কেউ আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। তাকিয়ে দেখি পরাগ। পরাগের ছোঁয়াতে আমার সারা শরীরে শিহরণ দিতে শুরু করলো। বুকের মধ্যে ধুকপুকুনি বেড়ে গেল। মনে হয় কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। পরাগ তার মুখটা আমার চুলে গুজে দিল। পেছনে থেকে চুলগুলো হালকা সরিয়ে আমার গলায় নাক ঘষে দিল। তো একটা ভালোবাসার পরশ এঁকে দিল গলায়। পরাগের স্পর্শে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। তারপর মুখটা আমার কানের কাছে এনে ফিসফিস করে বলো, পরাগ, এখনো মন খারাপ করে থাকবে? আমাকে বিশ্বাস করতে পারছো না? পরাগ, জুই, আমি খুব পরাগ ভালোবাসি। খুব বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। পরাগের কথা শুনে ঠোঁটের কোণায় হাসি চলে আসলো। পরাগ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। সকালে তোমার মুখটা দেখে আমার দিনটা শুরু করতে চাই।
আমার বুকে তোমাকে আগলে রাখতে চাই। হয়তো তোমাকে সব সুখ দিতে পারবো না, কিন্তু কোনোদিন কষ্ট পেতে দিব না। সারা জীবন আমার বুকে আগলে রাখবো। আমাকে একটা সুযোগ দেবে তোমাকে ভালোবেসে আপন করার। আমি পরাগের কথা নীরব শ্রোতার মতো শুনছিলাম, কিন্তু কিছুই বলতে পারছিলাম না। পরাগ জুই, আমি ঘুম। পরাগ, তোমার কাছে একটা জিনিস চাইবো দিবে। আমি কি? পরাগ, আমি তোমাতে হারাতে চাই। নিজেকে তোমাতে বিলীন করে দিতে চাই। দেবে আমাকে তোমাতে হারাতে। আমি কি তোমাকে আপন করার একটা সুযোগ পাবো? পরাগের কথা শুনে আমি মাথাটা নিচু করে ফেললাম। ভীষণ লজ্জা লাগছে। আমারও ইচ্ছে করে পরাগকে কাছে পেতে, পরাগের ভালোবাসার ছোঁয়া পেতে। কিন্তু আমি তো মেয়ে, তাই মুখ ফুটে বলতে পারি না। তাই চুপ করেই দাঁড়িয়ে রইলাম। পরাগ, কি হলো, কিছু বলছো না কেন? নীরব থাকা কিন্তু সম্মতির লক্ষণ। তাহলে কি আমি ভেবে নিব? পরাগ আমাকে আর কিছু বলতে না দিয়ে কোলে তুলে রুমে এনে বিছানায় শুইয়ে দিল। পরাগ নিজের শরীরের সবটা ভর আমার উপর ছেড়ে দিয়ে আমার ঠোঁট দুটি দখল করে নিল। আমিও বাধা দিলাম না। কিছুক্ষণ পর আমার ঠোঁট দুটি ছেড়ে দিয়ে সারা শরীরে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। আমাকে ভাসিয়ে নিয়ে গেল সুখের অন্য এক জগতে, যেখানে ভালোবাসায় ভালোবাসায় তৈরি হয় এক স্বপ্নের তাজমহল। কি সুখ তার প্রতিটা ছোঁয়ায়। অনুভব করছি আর হারিয়ে যাচ্ছি ভালোবাসার অতল সাগরে। সকালে ঘুম ভাঙলে নিজেকে আবিষ্কার করলাম পরাগের বুকে। পরাগের ঘুমন্ত চেহারা কি মায়াবী লাগছে। পরাগের প্রশস্ত লোমশ ভরা উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে আছি। কি সুন্দর তার শরীরের আভা। ইচ্ছে করছে এই বুকে ডুবতেই। আর কিছু না ভেবে পরাগে বুকে নাক ডুবিয়ে দিলাম। একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম এই উন্মুক্ত বুকটায়। তারপর আবার তার বুকে মাথা রাখলাম। কারো বুকে এত সুখ আগে আমার জানা ছিল না। 1000 বছর কাটিয়ে দেওয়া যাবে এই বুকে মাথা রেখে। এত সুখ আমি আগে কখনো ফিল করিনি। শক্ত করে পরাগকে জড়িয়ে ধরলাম। পরাগও আমাকে জড়িয়ে ধরেছে। আমি মাথা তুলে তাকিয়ে দেখি পরাগ মিটমিট করে হাসছে। আমি লজ্জা পেয়ে আবার পরাগের বুকে মুখ লুকালাম। পরাগ আমার মাথায় একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল থ্যাংক ইউ বলে আমাকে আরো জোরে চেপে ধরল। আমি থ্যাংক ইউ কেন? পরাগ, আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। আমি হয়েছে, এবার ছাড়ুন। ফ্রেশ হয়ে নামাজ পড়ব। পরাগ আমাকে ছেড়ে দিলে আমি ওয়াশরুমে চলে গেলাম। লম্বা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসে নামাজটা পড়ে নিলাম। আজ আমার অনেক ভালো লাগছে। কাউকে ভালোবেসে আপন করে নিতে পারলাম। আমি তো কখনো চিন্তাও করিনি পরাগের মতো এত ভালো একজনকে জীবন সঙ্গী হিসাবে পাবো। আমি যেমন চাইতাম পরাগ তার চেয়েও ভালো। পরাগ তো আমার জীবনে অচেনা এক অতিথি ছিল। আজ সে আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। কখনো আশা করিনি জীবনে এমন কাউকে পাবো। অচেনা অতিথি হবে চেনা জীবন সাথী। আজ আমি অনেক খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এমন কাউকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে। পরাগও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সবাই একসাথে নাস্তার টেবিলে নাস্তা করে নিলাম। আমি পরাগের চোখের দিকে তাকাতে পারছি না। রাতের কথা মনে হতেই ভীষণ লজ্জা লাগছে। আমি পরাগের দিকে তাকাতে পারছি না। রাতের কথা মনে হতেই আমার ভীষণ লজ্জা লাগছে। নাস্তা শেষ করে আমি ড্রয়িং রুমে বসে বেলির সাথে কথা বলছি। পরাগ রুমে চলে যায়। কিছুক্ষণ পর পরাগ আমাকে ডাকতে থাকে। পরাগ, জুই, আমার গাড়ির চাবি কোথায় রেখেছো? পরাগের কথা শুনে আমি অবাক হলাম। আমি তো পরাগের জিনিস ধরি না। তাহলে আমাকে বলছে কেন? এসব চিন্তা করতে করতে উপরে চলে আসলাম। দরজার কাছে আসতেই পরাগ আমার হাত ধরে একটানে রুমের ভেতরে ঢুকিয়ে নিল। আমি তাল সামলাতে না পেরে পরাগের বুকের উপর গিয়ে পড়লাম। আমাকে কিছু বলতে না দিয়ে আমার কোমরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। মুহূর্তেই আমার ঠোঁট দুটি তার ঠোঁটের দখলে নিয়ে গেল। আমি অনেক ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পরাগের ছাড়ার নামেই নেই। এক সময় আমিও পরাগের বুকে লেপ্টে যাই। আমার নিঃশ্বাস ক্রমেই ভারী হয়ে আসছে। কিছুক্ষণ পর পরাগ আমাকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাতে থাকি। আর একটু হলে তো আমি মরেই যেতাম। আমি হারামি, শয়তান, এনাগন্ডা, জলহস্তি আমার ঠোঁটগুলোকে কি মনে করেছে? আর একটু হলে তো আমার দমটা বন্ধ হয়ে যেত।
রক্ত জমে গেছে আমার ঠোঁটে, বলে আমি ঠোঁট দুটি মুছতে লাগলাম। আমার কথা শুনে পরাগ হাসতে লাগলো। পরাগ, ও সরি, এগুলো তোমার ঠোঁট ছিল। আমি তো মনে করেছিলাম এটা চকলেট, তাই তো একটু টেস্ট করে দেখলাম। আমার আবার চকলেট খেতে ভালোই লাগে। কথাটা বলে আবার হাসতে লাগলো। পরাগের এমন হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে, তাই পরাগের বুকে কয়টা কিল বসিয়ে দিলাম। পরাগ আমার হাত দুটি ধরে আমাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, পরাগ, এটা হলো সারাদিনের এনার্জি, বলে আবার আমার ঠোঁটে হালকা করে চুমু খেলো। তারপর পরাগ অফিসে চলে গেল। এভাবে কেটে গেল কয়েকটা দিন। আমার জামাইটা যেমন রোমান্টিক তেমনি দুষ্টু ডিব্বা। ভালোই চলছিল আমাদের জীবন। এই কয়দিনে পরাগ আমাকে অনেক কেয়ার করেছে। আমাকে রান্না কেমনে করতে হয় তা শিখিয়েছে। ভালোবাসায় ভরপুর আমার জীবন। আজ নাকি পরাগ একটু বিজি, অফিসে কাজের চাপ বেশি, তাই সকালেও নাস্তা করে যায়নি। তাই আমি ভাবলাম আজ আমার দুষ্টু মিষ্টি জামাইটার জন্য কিছু রান্না করে অফিসে নিয়ে যাব। তাই রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। পরাগের পছন্দের কয়েকটা আইটেম রান্না করতে লাগলাম। মা রান্নাঘরে এসে দেখে আমি রান্না করছি, তাই মা আমাকে জিজ্ঞাসা করলেন, মা, কিরে তুই রান্নাঘরে কি করিস? আমি, রান্না করছি তোমার ছেলের জন্য। আজ তো তোমার ছেলে সকালে নাস্তাও করে যায়নি, তাই ভাবলাম কিছু রান্না করে নিয়ে যাই। আমার কথা শুনে মা মৃদু হেসে বললেন, ঠিক আছে, নিয়ে যায়। তবে তুই রান্না করতে আসলি কেন? আমাকে বললে তো আমিই রান্না করে দিতাম। আমি, না মা, আজ আমি নিজেই তোমার ছেলের জন্য রান্না করতে চাই। মা, আচ্ছা কর, তবে সাবধানে হাত পুড়ে না যেন। আমি, ঠিক আছে। আমি রান্না শেষ করে সব বক্সে ভরে নিয়ে নিলাম। একটু হালকা সাজুগুজু করে বাসার গাড়ি করে চলে গেলাম পরাগের অফিসে। অফিসে ঢুকে বসে আছি। পরাগ নাকি বিজি, কিন্তু আর কতক্ষণ? বসে থাকতে আর ভালো লাগছে না, তাই বাধ্য হয়ে গার্ডের কথা না শুনেই পরাগের কেবিনে চলে গেলাম। দরজাটা একটু ফাঁকা করতেই দেখি পরাগ আর ইরা দুজনে খুব হাসাহাসি করছে। ইরা হাসতে হাসতে পরাগের উপর হেলে ঢলে পড়ছে। এটা দেখেই আমার মাথায় রক্ত উঠে গেল। পরাগের সাথে ইরাকে কিছুতেই আমি মানতে পারি না। যতই বলে ওরা বন্ধু, তবুও আমি ওদের একসাথে সহ্য করতে পারি না। আমি পরাগের কেবিন থেকে বের হয়ে গার্ডের কাছে খাবারটা রেখে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। কতক্ষণ ওয়াশরুমে ছিলাম জানি না, তবে মন খুলে কান্না করতে পেরে অনেকটা হালকা লাগছে। মাথাটাও ভারী হয়ে আছে। বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমের রাজ্যে চলে গেলাম। ঘুম ভাঙলো একেবারে রাতে। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি দুপুরে পরাগ কয়েকবার কল দিয়েছিল। কিছু ভালো লাগছিল না, তাই চলে গেলাম বেলির সাথে কথা বলতে। ওর সাথে কিছুক্ষণ বসে গল্প করলাম, কিন্তু না, আমার মন গল্পেও বসছে না। আবার চলে আসলাম নিজের রুমে। এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছি। চোখের সামনে পরাগ আর ইরার হাসাহাসি খুনসুটি গুলো ভেসে উঠছে। হঠাৎ আমার পেটে কারো স্পর্শ অনুভব করতে পারছি। পরাগ এসে আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরেছে। আমার শাড়ির ফাঁক দিয়ে আমার পেটে স্লাইড কাটছে আর আমার চুলে তার নাক ডুবিয়ে দেয়। আজ পরাগের ছোঁয়া আমার কাছে অসহ্য লাগছে, তাই পরাগের হাত দুটো শক্ত করে ধরে নিলাম। পরাগ তার মুখটা আমার কানের কাছে এনে বলল, পরাগ, কি হলো? এভাবে হাত ধরলে কেন? অফিসে গিয়েছিলে, তাহলে আমার সাথে দেখা না করেই কেন চলে এসেছো? আমি তোমাকে কল করেছিলাম, রিসিভ করোনি কেন? আমি তোমার আর ইরার সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাইনি, তাই দেখা না করেই চলে এসেছি। কথাটা বলে পরাগের হাত দুটো সরিয়ে দিয়ে রুমে চলে আসলাম। পরাগও আমার পিছু পিছু আসলো। রুমে এসে পরাগ আমার একটা হাত ধরে নিজের কাছে টেনে নিল। আমাকে ঘুরিয়ে তার বুকে আমার পিঠ ঠেকিয়ে আবার আমাকে জড়িয়ে ধরল। পরাগ, আমার বউটার কি মুড অফ? আমি, প্লিজ ছাড়ো, আমার এসব আদিক্ষেতা ভালো লাগছে না। যাও এখান থেকে। পরাগ, কোথায় যাব? আমি, যেখানে দু চোখ যায় সেখানে যাও। পরাগ, আমার মন তো অন্য কিছু চিনেও না, অন্য কোথাও যেতেও চায় না। আমার মন তোমার কাছেই আসতে চায়, তাই তো তোমার কাছে আসি। আমি, কেন? ইরার কাছে যাও, ওর কাছে গেলে তো খুবই মজা পাও।
পরাগ, তুমি কি কোনো কারণে আমার উপর রাগান্বিত? আমি: পরাগ, কি হলো বলো। আমি কি ভুল কিছু করেছি? আমার কোনো কাজে কি তুমি কষ্ট পেয়েছো? আমি: পরাগ, কি হলো, কিছু বলছো না কেন? বলো, আমি কি করেছি? তুমি কি এরা আর আমাকে নিয়ে রেগে আছো? কিছু তো বলো, না হলে বুঝবো কেমনে। আমি অনেক কষ্টে কান্নাটা চেপে রেখে পরাগের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিচে চলে আসলাম। নিচে মা বেলির সাথে অনেকক্ষণ কথা বললাম। আমার মনটা কিছুতেই হালকা হচ্ছে না। রাতে ডিনারের সময়ও আমি পরাগের পাশে বসিনি, কিছু খেতেও পারিনি। পরাগ আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমি দেখেও না দেখার মতো ছিলাম। ডিনার শেষে রুমে চলে আসলাম। এসে দেখি পরাগ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আমি সেদিকে কোনো পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই পরাগ আমার সামনে দাঁড়ালো। আমি ওকে পাত্তা না দিকে চলে আসছিলাম, তখনই পরাগ আমার হাতটা চেপে ধরে। পরাগ, এমন করছো কেন আমার সাথে? তোমাকে তো বলেছিলাম এরা আর আমি শুধুমাত্র খুব ভালো বন্ধু, আর কিছু না। তবুও কেন আমাদের নিয়ে মনে রাগ পোষণ করে রেখেছো? আমি আমি তোমাকে কিছু বলেছি? তোমার মন যার সাথে চায় তার সাথে থাকতে পারো, যেখানে মন চায় সেখানে যেতে পারো, আমার কিছু যায় আসে না, বলে পরাগকে দূরে ঠেলে দিলাম। আজ পরাগের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার, তাই মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম। পরাগ আমাকে টেনে তার বুকের উপর নিয়ে চেপে ধরেছে। পরাগ, আচ্ছা ঠিক আছে, তুমি ইরাকে পছন্দ করো না তো? আমি আর ইরার সাথে মিশবো না। তবু আর আমার উপর রাগ করে থেকো না প্লিজ। আমার পাগলিটা আমার উপর রাগ করলে আমার একদম ভালো লাগে না। পরাগের কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। পরাগ আমার চোখে চুমু দিয়ে বলে, পরাগ, আমার সামনে প্লিজ কান্না করো না, আমি সহ্য করতে পারি না। তারপর আবার আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমিও পরাগের বুকে পরম আবেশে ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুমটা ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে নিচে এসে মাকে রান্নায় সাহায্য করছি। আমি: মা, আমার তো সামনে পরীক্ষা, এখন থেকে যদি ভার্সিটিতে যেতাম তাহলে ভালো হতো। কিছু ইম্পর্টেন্ট ক্লাস চলছে এখন। মা: ওমা, দেখো মেয়ে কি বলে। আমরা কি তোকে না করেছি নাকি? তুই পড়াশোনা করবি, এটা তো ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই। তুই রেডি হয়ে পরাগের সাথে চলে যাস, ও তোকে নামিয়ে দিয়ে যাবে। সকালে নাস্তা করে পরাগের সাথে ভার্সিটিতে চলে আসলাম। অনেকদিন পর ভার্সিটিতে আসলাম। সবকিছু কেমন নতুন নতুন লাগছে। অচেনা মুখ হাজারটা। ভার্সিটিতে ঢুকে ঈশিতা, নীলা, নিশিকে খুঁজতে লাগলাম। কতদিন ওদের সাথে কথা হয় না। ওরা হয়তো আমার উপর রাগ করে আছে। বিয়েতেও ওদের কাউকে বলিনি। কেমনে বলবো, তখন যে আমার উপর দিয়ে কি যাচ্ছিল সেটা শুধু আমিই জানি। আনমনে এসব ভাবতে ভাবতে ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে আমি ছিটকে গিয়ে পড়লাম একটু দূরে। আমি: আল্লাহ গো, আমার কোমরটা বুঝি ভেঙে গেল, বলে আমি আমার কোমরে হাত দিয়ে উপরের দিকে তাকালাম। তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলে: তুমি কি ব্যথা পেয়েছো? আমি: না, ব্যথা পাবো কেন? চোখে দেখেন না আমি পড়ে গিয়ে খুশিতে নাচতেছি। মনে হচ্ছে আমি বক্সিং খেলছিলাম। আর যে জায়গাটায় পড়লাম সেই জায়গাটা এতটাই নরম যে মনে হয় আমি হাওয়ার উপর এসে পড়লাম। ছেলে: আসলে আমি দেখতে পাইনি। হঠাৎ তুমি কোথা থেকে সামনে চলে এসেছো? আমি: দেখতে পাইনি কেন? চোখ কি পকেটে রেখে হাঁটেন, নাকি বাসায় রেখে এসেছেন? আপনি তো একটা আজীব লোক। আমি এখনো মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছি। কোথায় একটু টেনে তুলবেন তা না, অযথা কথা বলছেন। আমার কথা শুনে ছেলেটা কিছুক্ষণ আবুলের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ কোথায় থেকে ঈশিতা, নিশি, নীলা এসে আমার সামনে দাঁড়ালো। নিশি: জুই, তুই হঠাৎ কোথা থেকে আসলি? আর এভাবে মাটিতে পড়ে আছিস কেন? আমি: মাটিতে পড়ে আছি কোথায়? আমি তো নাগিন ডান্স দিচ্ছি, চোখে দেখিস না? শয়তান, হারামের দল, তোদেরকে মেরে তক্তা বানাতে ইচ্ছে করছে। কোথায় আমাকে টেনে তুলবি তা না, হাজারটা প্রশ্ন করছিস। আমি বলার পর ওরা আমাকে টেনে তুলল। আমি ওদের সাথে বকুলতলায় এসে বসলাম। ঈশিতা: জুই, তোর বিয়ে হয়ে গেছে, সেটা আমাদের কাউকে বলিসনি কেন?
আর এতদিনে একটা দিনও আমাদের কথা মনে হয়নি। নীলা, জানিস তোকে কত কল করেছি, সব সময় ফোন বন্ধ। পরে আন্টির কাছে শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। আর তুই আমাদের এই বান্ধবী, যে আমাদের কথা তোর মনেও হলো না। নিশি, আমি তো তোর সাথে কথাই বলবো না। আরে শোন প্লিজ, আসলে তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে গেল, তাই তোদের বলতে পারিনি। আর তখন আমার মনের অবস্থা কি ছিল সেটা তো বুঝতেই পারছিস। তখন মাথায় কিছুই আসছিল না। প্লিজ আমাকে ক্ষমা করে দে, প্লিজ প্লিজ। নীলা, আচ্ছা হয়েছে, থাক, আর নাটক করতে হবে না। এবার বল তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি রে, খুব ভালো আছি। তোরা কেমন আছিস সেটা বল। নিশি, আমরা তো ভালোই আছি। আর সত্যি তুই ভালো আছিস? মেনে নিতে পেরেছিস সেই অচেনা মানুষটিকে? হ্যাঁ, সত্যি আমি ভালো আছি। প্রথমে মানতে কষ্ট হয়েছিল, কিন্তু কখন যে তাকে ভালোবেসে ফেলেছিলাম নিজেও জানি না। পরাগ খুব ভালো ছেলে, আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক কেয়ার করে। এমন কাউকে জীবন সাথী হিসাবে পাওয়া ভাগ্যের ব্যাপার। ঈশিতা, তাহলে তো ভালোই। এখন বল, আমাদের ট্রিট দিবি কবে? কিসের ট্রিট? নীলা, নতুন বিয়ে করেছিস আর ট্রিট দিবি না? এটা হতে পারে না। তুই আমাদের ভালো মন্দ খাওয়াবি, সাথে ভাইয়াকেও বল আসতে। ভাইয়ার সাথেও আমরা মিট করতে চাই। তারপর আর কি, ওরা আমাকে এত রিকোয়েস্ট করছিল, আমি আর না করতে পারলাম না। বাধ্য হয়ে পরাগকে কল দিলাম। দুবার রিং হওয়ার পর কলটা রিসিভ করলো। তুমি এখন কোথায়? পরাগ, অফিসে। কেন? আসলে আমার সব ফ্রেন্ডরা তোমার সাথে মিট করতে চাইছে, তাই বলছিলাম কি তুমি কি এখন একটু আসতে পারবে? পরাগ, এখন এখন হবে না, সরি। আমার এখন একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, প্লিজ ড্রাগ করো না। আমি অন্যদিন তোমার বান্ধবীদের সাথে মিট করব, তুমি তাদের বুঝিয়ে বলো। আচ্ছা, তাহলে এখন বাই। পরাগ ঘুম পাই। একটু দূরে দাঁড়িয়ে পরাগের সাথে কথা বলছিলাম। পরাগের সাথে কথা বলে আবার ওদের কাছে আসলাম। সরি রে, আজ পরাগ বিজি, তাই আসতে পারবে না, অন্যদিন মিট করবে। নীলা, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমরা আজ ট্রিট চাই। জিজুর সাথে না হয় অন্যদিন দেখা করব। কেয়ার করা ক্লাস রেখে ওদের নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। ওরা ওদের ইচ্ছে মতো অর্ডার করলো। অনেকদিন পর সবাই একসাথে কিছুক্ষণ সময় কাটালাম। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। ভালোই গেল সময়টা। এখন যে যার মতো বাসায় যাওয়ার পালা। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হতে যাব, তখনই চোখ পড়ল রিসোর্টের এক কোনায় একটা টেবিলে, যেখানে পড়াকারীরা পাশাপাশি বসে আছে। এটা দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। যে ইরাকে আমি সহ্য করতে পারি না, পরাগ সব সময় তার সাথেই। আমার মাথায় রক্ত উঠে গেল। ইচ্ছে করছে এখনই এই ইরাকে কেটে কুচি কুচি করে রান্না করে কুকুরকে দিয়ে খাওয়াই। পরাগকে এখানে এমন করে পাবো এটা আমি আশা করিনি। হঠাৎ পরাগ আমাকে দেখে দাঁড়িয়ে যায়। সেও হয়তো এখানে আমাকে আশা করেনি। আমার আর সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি নেই, তাই বের হয়ে আসলাম। পরাগ আমাকে পেছনে থেকে ডাকলো, কিন্তু আমি পেছনে ফিরেও তাকাইনি। সোজা বাসায় চলে আসলাম। পরাগ ইরার জন্য আমাকে মিথ্যা কথা বলল। এটা কিছুতেই মেনে নিতে পারছি না। ইরার সাথে মিশা পছন্দ করি না বলে আমাকে মিথ্যা বলল। বাসায় এসে বিছানায় শুয়ে কিছুক্ষণ কাঁদলাম। আজ আঘাতটা লাগলো আমার কলিজায়, বিশ্বাসে। আমার কিছুই ভালো লাগছিল না, তাই ছাদে এসে এক কোনায় দুপায়ের মাঝে মুখটা রেখে চুপটি করে বসে আছি। সন্ধ্যা নেমে আসলো, চারদিক অন্ধকার হয়ে গেল, কিন্তু আমার রুমে আসতে ইচ্ছে হচ্ছিল না। পরাগের কথা মনে হতেই এক ফোঁটা গরম নোনা জল চোখ দিয়ে বেরিয়ে আসলো। কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখি পরাগ। এক নজর দেখে আবার মুখটা লুকিয়ে নিলাম। পরাগ, সারা বাসা খুঁজে কোথাও পেলাম না, এখানে একা একা বসে আছো কেন? এবার আমি মাথা তুলে পরাগের দিকে অপলক ভাবে তাকিয়ে আছি। কিছুতেই মেলাতে পারছি না। কে বিশ্বাস করবে এই লোকটা দিনের পর দিন আমাকে মিথ্যা বলে আসছে? পরাগ আমার চোখ দেখে বুঝে ফেললো আমি কান্না করেছি।
পরাগ, আবার তুমি কান্না করেছো। বলেছিলাম না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমি জানি আমি আজ তোমাকে মিথ্যা কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি। আমি যদি বলতাম আমি এখনই। পরাগকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। জানি আজও আমাকে ঠিক কিছু একটা বলে বুঝিয়ে দেবে। আসার সময় পরাগ আমার হাতটা ধরেছিল, কিন্তু আমি তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। রাতে আমি খেতেও যাইনি। মা বেলি অনেক জোর করেছিল, কিন্তু আমার খিদে নেই বলে খেতে যাইনি। বিছানায় শুয়ে আছি। পরাগ রুমে ঢুকলো, হাতে কিছু খাবার নিয়ে এসে আমার পাশে বসলো। পরাগ, আমি জানি তুমি অনেকটা কষ্ট পেয়েছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি। আর তুমি যদি সবটা শুনো তাহলে বুঝবে আমি খারাপ কিছু করছি না। তুমি আগে খেয়ে নাও, পরে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। আমি পরাগের কথায় কোনো বার্তা দিলাম না। পরাগ আমাকে খাওয়াতে ব্যর্থ হলো। আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি তার একটা কথাও শুনতে রাজি না। রাতে অনেকবার আমার কাছে আসার চেষ্টা করেছিল। একবার তো আমার গলায় তার মুখ ডুবিয়ে দিয়েছিল। রাগে আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। তাল সামলাতে না পেরে পরাগ বিছানা থেকে পড়ে গেল। কপালে একটু কেটেও গেছে। তারপর আর আমার কাছে আসেনি। হয়তো অনেকটা কষ্ট পেয়েছে। কষ্ট তো আমিও পেয়েছি, অনেক বেশি কষ্ট। রাতে আমার ভালো ঘুম হয়নি। পরাগও ঘুমায়নি। বেচারা শুধু এপাশ ওপাশ করেছে, কিন্তু আমার কিছুই করার ছিল না। সকালের দিকে আমার চোখটা লেগেছিল। ঘুম ভাঙলে উঠে দেখি বিছানায় পরাগ নেই। হয়তো অফিসে চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে পরাগকে আর দেখতে পেলাম না। ভালোই হলো। সকালে ওকে দেখলে হয়তো আবার আমার রাগ উঠে যেত। এই মানুষটাকে এখন আর সহ্য করতে পারি না। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে দেখি মা ড্রয়িং রুমে বসে আছে। আমি সোজা মায়ের কাছে চলে গেলাম। মা, উঠে গেছিস? জাগিয়ে নাস্তা করে নে। আমরা সবাই তোকে রেখেই করে ফেলেছি। তুই তো ঘুমাচ্ছিলি, তাই আর তোকে ডাকিনি। আমি খাবো না। ভালো লাগছে না। মা, তোর কি শরীর খারাপ? দেখি এদিকে আয় তো। না মা, আমি ঠিক আছি। মা, আমি একটু বাসায় যেতে চাইছিলাম। আসলে অনেক দিন ধরে তো কাউকে দেখি না। সবাইকে খুব মিস করছি। মা, আচ্ছা যা ঘুরে আয়। মা আমাকে অনুমতি দিল। বাসায় যাওয়ার ব্যাগ গুছিয়ে নিজের বাসার উদ্দেশ্য রওনা দিলাম। কয়দিন পরাগের থেকে দূরে থাকায় এখন শ্রেয়। জানি না ওকে ছাড়া কেমনে যাবে আমার সময়। তবুও মনে একরাশ অভিমান জমা হয়ে আছে। বাসায় গিয়ে যদি তার কিছু অবসান হয়। বাসায় এসে তো আমি অবাক। বাসা এত সুন্দর করে সাজানো কেন? বাসায় কি কোনো অনুষ্ঠান হচ্ছে? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। বাসায় ঢুকতেই সবাই আমাকে দেখে মহা খুশি। আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু, কিরে তুই কি একা এসেছিস? জামাই কোথায়? জামাই তো বলেছিল সেই তোকে নিয়ে আসবে। আম্মুর কথা কিছুই বুঝলাম না। আমি সবার দিকে তাকিয়ে আছি। ও অফিসে কাজ আছে তাই আসতে পারেনি। বাসায় কি কোনো অনুষ্ঠান চলছে? আমার এমন প্রশ্নে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আম্মু, ওমা জামাই তোকে কিছু বলেনি? জামাইকে না ফোন করে বললাম তৃপ্তির বিয়ে ঠিক হয়ে গেছে। দুদিন পর বিয়ে। তোকে কল করেছিলাম, কিন্তু তোর ফোন বন্ধ। আচ্ছা এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট কর। আম্মুর কথায় আমি আর কিছু বলিনি। পরাগ হয়তো আমাকে বলতে মনে নেই। যাই হোক, নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। আজ একবারও পরাগের সাথে দেখা হয়নি, কথাও হয়নি। মনটা খুব অস্থির হয়ে আছে। একবার যদি পরাগের কণ্ঠটা শুনতে পারতাম। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় তৃপ্তির ডাকে ঘুম ভাঙলো। তৃপ্তির কাল গায়ে হলুদ। সবাই নিচে কত রকম প্ল্যান করছে। তৃপ্তি আমাকে নিচে যেতে জোর করছে। আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কিছুতেই মন বসে না, কিন্তু সবার জন্য বাধ্য হয়ে নিচে নেমে আসলাম। সবাই কত মজা করছে, শুধু আমার মনটাই রিক্ত। কিছুতে মনোযোগী হতে পারছি না। কোনো মতে দিনটা কেটে গেল।
রাতে বিছানায় শুয়ে চটপট করছি, তখনই মোবাইলের রিংটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি পরাগ কল করছে। আমি রিসিভ করিনি, করবো না, থাকো ওর ইরাকে নিয়ে, আমাকে কল দেওয়ার কি দরকার। কিন্তু পরাগ কন্টিনিউ কল করেই যাচ্ছে। আমি আর কোনো রাস্তা না দেখে ফোনটা অফ করে দিয়েছি। পরাগকে যতই অ্যাভয়েড করছি আমার কষ্ট ততই বাড়ছে। রাতে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো অনেকটা দেরিতে। বাসার সবাই আজ অনেক বিজি। আমিও সবার সাথে হাতে হাতে কিছু কাজ করে দিলাম। সন্ধ্যায় একটু সাজুগুজু করে নিলাম। সবাই অনেক সাজুগুজু করছে। আমি এমন করে থাকলে সবাই অনেক প্রশ্ন করবে, তাই একটা লাল শাড়ি পরলাম, সাথে ম্যাচিং করা চুড়ি, কানে দুল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো কোপা করে নিলাম। সেজে গুজে নিচে নেমেই দেখি পরাগ নিচে ড্রয়িং রুমে সবার সাথে কথা বলছে। পরাগ আমাকে দেখে আমার দিকে হা করে তাকিয়ে আছে। পরাগকে দেখে আবার আমার রাগ উঠে গেল। ও আল্লাহ, এই ছেলেটা কি? ওর থেকে একটু দূরে থাকবো বলে এখানে চলে আসলাম, আর সেও এখানে এসে হাজির। কোথায় গেলে একটু শান্তি পাবো আল্লাহ জানে। তৃপ্তি আমাকে এসে জড়িয়ে ধরল। তৃপ্তি, আপু তোকে তো লাল পরীর মতো লাগছে। আজ নিশ্চিত জিজু হার্ট অ্যাটাক করবে। দেখ কেমনে তোর দিকে তাকিয়ে আছে। তৃপ্তির কথা শুনে আমি তৃপ্তির দিকে রাগি লুকে তাকালেও চুপটি মেরে যায়। আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি মাথাটা নিচু করে। পরাগের দিকে তাকাতে মন চাইছে না। তখন আম্মু আমাকে ডাক দিল। আম্মু, কিরে এত দূরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা, জামাইকে রুমে নিয়ে যা, ফ্রেশ হলে নিচে নিয়ে আসবি। আমি নাস্তার ব্যবস্থা করছি। পরাগকে সাথে নিয়ে উপরে রুমে চলে আসলাম। রুমে এসেই পরাগ আমাকে নিজের কাছে টেনে নিল। পরাগ, তোমার কাছে আজ কোনো অপ্সরাও হার মানবে। অনেক সুন্দর লাগছে আমার পাগলিটাকে। জান পাখি, তুমি আমাকে না বলে এখানে চলে আসলে কেন? তোমাকে কত কল করেছি, একটাও রিসিভ করনি কেন? এই মেয়ে, তুমি জানো না তোমাকে ছাড়া আমার রাতে ঘুম হয় না। তোমাকে না দেখলে আমার দিনটা ভালো যায় না। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তোমার। কষ্ট তো আমি পেয়েছি তোমার নিখুঁত অভিনয়ের জন্য। পরাগ, তুমি আমাকে আবার ভুল বুঝছো। আচ্ছা শোনো, আমি তোমাকে সব খুলে বলছি, তাহলে তুমি বুঝবে আমি খারাপ কিছু করিনি। আমি পরাগের কোনো কথাই শুনতে চাই না, তাই ওকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। পরাগ ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। পরাগকেও আজ অনেক সুন্দর লাগছে। ব্লু পাঞ্জাবি পরেছে, চুলগুলো একটু স্টাইল করা, উঁচু করে রেখেছে। পরাগ বারবার আমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ভরে গেছে আত্মীয় স্বজনে। একটা ছেলে বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে। এটা পরাগের চোখ এড়ালো না। ওয়াশরুমে যাওয়ার জন্য সিঁড়ির কাছে আসতেই সেই ছেলেটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি, কিছু বলবেন? ছেলেটা, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। কথাটা বলেই ছেলেটা চলে গেল। পেছনে ফিরে দেখি পরাগ আমার পেছনে দাঁড়িয়ে আছে অগ্নিদৃষ্টিতে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে উপরে রুমে নিয়ে গেল। রুমে ঢুকে আমার দুটি হাত পেছনে নিয়ে আটকে ধরে চুলগুলো ছেড়ে দেয়। কিছু বোঝার আগেই আমার ঠোঁট দুটি তার দখলে নিয়ে যায়। আমাকে তার বুকের সাথে মিশিয়ে ফেলে। অনেকক্ষণ আমার ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। কিছুক্ষণ পর আমার ঠোঁট দুটি ছেড়ে দেয়। আমি বিছানায় বসে হাঁপাতে থাকি। পরাগ আচমকা আমার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। পরাগ, এত সুন্দর করে সাজার কি আছে? অন্য কেউ তাকিয়ে থাকলে খুব ভালো লাগে, বলেই আমার শাড়িটা টান দিয়ে খুলে ফেলে। আমি, কি হচ্ছে কি? পাগল হয়ে গেছো? পরাগ আমার কথায় পাত্তা না দিয়ে আমার হাত থেকে চুড়িগুলো খুলে ফেলল। একটা টিস্যু দিয়ে ঠোঁটের লিপস্টিকটা তোলার চেষ্টা করছে আর বলছে, পরাগ, আমি চাই না আমার বউকে অন্য কেউ সুন্দর বলুক, আর অন্য কেউ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকুক। সাজতেন হলে শুধু আমার জন্য সাজবে। তোমার সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার, অন্য কারো না। আর কখনো লাল শাড়ি পরবে না। আমি অবাক হয়ে পরাগের কাণ্ড দেখছি। পরাগ আলমারি থেকে একটা ব্লু শাড়ি বের করে আমাকে পরিয়ে দিল।
এমনও পাগল হয় কি জানি, আমার জানা নেই। তবে মনে হলো পরাগ জুইয়ের জন্য এমন পাগলেই। পরাগ আমাকে জোর করে ছাদে নিয়ে গেল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। ছাদে দুজন নীরবে দাঁড়িয়ে আছি। পরাগ নীরবতা ভেঙে বলল, পরাগ, আমি তোমাকে কিছু বলতে চাই। প্লিজ আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে কিছু কথা বলার? পরাগের কথা শুনে পরাগের দিকে তাকালাম। পরাগ বলতে শুরু করলো, পরাগ, ইরা আমার খুব ভালো বন্ধু। কলেজ লাইফ থেকে ইরা সায়ান নামে একজনের সাথে রিলেশন ছিল। কিছুদিন আগে ইরা আর সায়ান বিয়ে করে। তাদের কারো পরিবার এই বিয়েটা মেনে নেয়নি। তারা আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকে। সায়ান একটা কোম্পানিতে জব করত। হঠাৎ একদিন সায়ান একটা অ্যাক্সিডেন্ট করে। তখন থেকে সায়ান হসপিটালে ভর্তি। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। ইরা আমার কাছে হেল্প চাইছিল। আমি শুধুমাত্র ইরাকে সাহায্য করার জন্য ওর সাথে কথা বলি। যখন খুব দরকার পড়ে তখনই ইরা আমার কাছে আসে। আমার সব কাজ ফেলে ইরার সাথে মিট করি। কিন্তু তুমি বারবারই আমাকে ভুল বুঝো। তোমাকে সবটা খুলে বলার মতো সুযোগ দেও না আমায়। আচ্ছা বলতো, আমি কি খুব খারাপ? আমি কি সত্যি তোমাকে ঠকিয়েছি? পরাগের কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। আমি ওকে সত্যি অনেক কষ্ট দিয়ে ফেললাম। আমি মনে মনে অনুশোচনা করছি। কেমনে পরাগের কাছে ক্ষমা চাইব? আমি পরাগের দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। হয়তো সে আমার চোখের ভাষা বুঝতে পারল। পরাগ মুচকি হেসে আমাকে পেছনের দিক থেকে জড়িয়ে ধরল। আমার কানের কাছে মুখ এনে বলল, প্রিয়তমা, শুনছো? ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। পরিমাপ করে হয়তো বলতে পারবো না কতটা ভালোবাসি তোমায়। শুধু জানি তুমি ছাড়া আমি নিঃস্ব। তুমি ছাড়া আমি আমাকে কল্পনা করতে পারি না। তুমি হীনায় দেহ প্রাণহীন। তুমি আমার ভালোবাসা। তোমাকে ভালোবাসি, বেঁচে যাই প্রতিদিন নিয়ম করে। ওগো আমার রাঙা বউ। ভালোবাসা কি আমি জানতাম না। তোমায় দেখার পর থেকে আমার চোখে শুধু তুমি তুমি। তোমার কাছে শিখেছি ভালোবাসার মানে। আমি জানি আমি আমার ভালোবাসা অন্য ছেলেদের মতো প্রকাশ করতে পারি না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। জীবনটা নাকি মাঝে মাঝে গল্পের মতো সুন্দর হয়। তোমাকে কাছে পেলে আমার জীবন একটা গল্প হয়ে ওঠে। আমার গল্পে তোমার নামটি লেখা হলেই অনেক অনেক বেশি রঙিন হয়ে ওঠে আমার গল্পের কাগজের পাতাগুলো। মিস করেছি তোমাকে। খুব মিস করেছি গতকাল। কেন জানি খুব কান্না পাচ্ছিল। শূন্যতা, পূর্ণতা, নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য জানি না। শুধু বুঝতে পারছিলাম বুকের ভিতরে কোথায় যেন লুকানো জায়গা থেকে একদল অভিমান প্রচন্ড কান্না হয়ে দু চোখ ফেটে বেরোতে চাইছে। তুমি কাছে নেই বলে শূন্যতা তার ইচ্ছে মতো দেখাচ্ছিল তার নিষ্ঠুর খেলা। আমি তো তোমার বুকে মুখ লুকালেই তখন বাঁচি। কিন্তু তুমি যে কত দূরে। কাল শেষ বিকেলের পাহাড় ছুঁয়ে ছুটে আসা দমকা হাওয়ার জড়িয়ে দেয়া মেঘের মতো ছোট্ট একটি ঘটনা আমার সব দ্বিধাকে উড়িয়ে নিয়ে গেল। বুঝলাম মহাকাল যে হাস্যকর ক্ষুদ্র সময়কে জীবন বলে আমাকে দান করেছে। সেই জীবনে তুমি আমার একমাত্র মানুষটি, যার 5টি আঙ্গুলের শরণার্থী আমার 5টি আঙ্গুল, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার ঘ্রাণ শক্তির একমাত্র গন্তব্য। যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই। আর আমি হারিয়ে যাই তোমায় ভালোবাসতে বাসতে। তোমার দুটো অদ্ভুত সুন্দর মধুভরা ঠোঁটের উষ্ণতায় আমার জীবনটা আজ ঠিক সেই অদ্ভুত ফুলগুলোর মতোই সুন্দর যা দেখে আমি চমকে উঠেছিলাম। আর তুমি আমার পরম মমতায় আলতো জড়িয়ে ধরে তোমার ঠোঁটে সেই খুব মিষ্টি ছোঁয়ায় ভরে দিয়েছিল। আমি হারিয়ে গেলাম তোমাতে। আজ প্রতিটি ক্ষণ হৃদয়ে যে পরম সত্য অনুভব করলাম, আমি শুধুই তোমার। সে শেষ ঠিকানা আমি পেলাম। কখনোই তা মিথ্যা হতে দিও না, কখনোই ছেড়ে যেও না আমায়। ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। কখনো তোমাকে ভুল বুঝবো না। সারা জীবন একসাথে পাশে থাকবো বলে পরাগের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। সাথে সাথেই পরাগ আমাকে কোলে তুলে নিল। আমিও আঁকড়ে ধরলাম পরাগের গলা। শুরু হলো ভালোবাসার যাত্রা। সমাপ্ত।